এক মাসের মধ্যে শেষ হবে হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত, বললেন চিফ প্রসিকিউটর। তিস্তা বাঁচাই স্লোগানে মুখর নদীর দুই পাড়, পদযাত্রায় জনতার ঢল। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, ডেভিল হান্ট অভিযান চলবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এক মাসের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্ট গণহত্যার তদন্ত শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সকালে এই সংক্রান্ত মামলার শুনানিতে ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর, ১৬ মন্ত্রী, এমপি সহ ৪৬ জনের বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে বেঞ্চ এ আদেশ দেন। আদেশের পর চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে জানান, জাতিসংঘের কাছে অনুরোধ জানানো হয়েছে প্রতিবেদন সংক্রান্ত তথ্য উপাত্ত সংগ্রহের জন্য। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়, হাসপাতাল থেকে গণশুনানিতে উঠে আসছে মোবাইলে ধারণকৃত ভিডিও ও তথ্য। এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যায় ডিবি থেকে সালমান এফ রহমান, আনিসুল হক, শাহজাহান খান, ইনু, মেনন, পলক, গোলাম দস্তগীর গাজী সহ ১৬ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তদন্ত রিপোর্টটা পাওয়া মাত্রই কিন্তু আসলে বুঝতে পারবেন যে ফাইনাল বিচার প্রক্রিয়ার কাজটা শুরু হয়ে যাবে। সুতরাং যদি মার্চ মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আমরা পেয়ে যাই, এপ্রিল মাস থেকে বিচার প্রক্রিয়ার আনুষ্ঠানিক পর্বটা শুরু হওয়ার সম্ভাবনা। মানবতা বিরোধী অপরাধের মতো জটিল এবং সিরিয়াস অ্যালিগেশনের ক্ষেত্রে এটা তো বলাই আছে অজামিনযোগ্য, কিন্তু জামিনের ব্যাপারে তো আদালতের জুরিসডিকশন আছে যদি আদালত মনে করে। শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার প্রেস ইনস্টিটিউটে চিত্রলেখায় জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। একদিন হঠাৎ তরুণরা বলল যে আমরা দাঁড়াবো, এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে। ওরা কিছু করতে পারেনি এবং এমনইভাবে তারা চলে গেছে যে এখন দেখেন তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার। যেই ভয়ানক যে ম্যাসাকার করেছে, যে ভয়ানক, এখন এটাকে ইউএন বলছে যে এটা একটা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি। আপনি যখন ১৪০০ জন লোক মারবেন, তার ১৩% যখন শিশু, যাদের আহাদের বয়স ছিল 4 বছর, তো সেখানে তো সবাই ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি বলবে। পুরো শেড চলে গেছে তার পার্টি। এখন দেখেন আবার ওনারা বলেন হরতাল করছে। আমি হরতালে তো কিছু দেখিনি। পানির ন্যায্য হিস্সা আদায় ও মেগা প্রকল্প বাস্তবায়নের দাবিতে তিস্তা নদী রক্ষা আন্দোলনের উদ্যোগে বিশাল পদযাত্রা বের করা হয়। সকালে রংপুরের কাউনিয়ায় তিস্তা রেল সেতু থেকে এই পদযাত্রা শুরু হয়। তিস্তা নদী সংলগ্ন অঞ্চলের হাজার হাজার মানুষ এতে অংশ নেন। জাগো বাহে তিস্তা বাঁচাও এই স্লোগানে মুখরিত হয় তিস্তা নদীর দুই পাড়। বিকেলে এ কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে ১১টি পয়েন্টে একযোগে বক্তব্য দেবেন। এর আগে লালমনিরহাটে সকালে বিশাল পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। তিস্তা আন্দোলন রক্ষা কমিটির প্রধান সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এর নেতৃত্ব দেন। এদিকে নীলফামারীতে তিস্তা ব্যারেজের পশ্চিমে হ্যালিপ্যাড মাঠে অবস্থান করছেন তিস্তা পাড়ের মানুষ ও বিএনপি নেতাকর্মীরা। গতকাল থেকে শুরু হওয়া দুদিন ব্যাপী অবস্থান কর্মসূচি উত্তরের তিস্তা নদী সংলগ্ন ৫ জেলার ১১টি পয়েন্টে একযোগে পালিত হচ্ছে। বর্ষার সময় পানি দেয়, যখন বর্ষা বেড়ে যায় এখন পানির দরকার, এখন তারা পানি দিচ্ছে না। পানি যে ন্যায্য হিস্যার যে আন্তর্জাতিক আইন আছে, সেই আইনে আন্তর্জাতিক আদালতে মামলা করার জন্য আমরা সুপারিশ জানাচ্ছি। দর্শক, নীলফামারীর তিস্তা ব্যারেজের পশ্চিমে হ্যালিপ্যাড এলাকায় আছেন সহকর্মী নূর আলম বাবু। সেখানকার আরও খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বাবু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। কি খবর আছে আন্দোলন পদযাত্রার সর্বশেষ? রক্তিম, আপনাকে ধন্যবাদ। শুরুতেই আপনাকে জানিয়ে রাখি, ভারত যেভাবে একতরফা পানি প্রত্যাহার করছে দীর্ঘদিন ধরে,
বছর কা বছর পানি প্রত্যাহার করছে। এই জন্য কিন্তু বিএনপির ডাকা টানা 48 ঘন্টার অবস্থান কর্মসূচি আজকে দ্বিতীয় দিনে কিন্তু 2টার পরপরেই এই হেলিপ্যাড মাঠে বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। এরপরে কিন্তু সন্ধ্যার আগে বা সন্ধ্যার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য রেখে এই অবস্থান কর্মসূচির সমাপনী বক্তব্য দেবেন। এছাড়াও আমরা দেখেছি গতকাল থেকে বিএনপির নেতাকর্মী এবং তিস্তা পারের যে ক্ষতিগ্রস্ত মানুষ আছেন তারা কিন্তু এই হেলিপ্যাড মাঠে অবস্থান করছেন। তাদের যে দাবি, দীর্ঘদিন ধরেই ভারত একতরফাভাবে পানি এই বিষয়টি তারা তুলে ধরছেন, তারা তাদের যে ন্যায্য হিস্সা সেটি যেন পায়। এছাড়াও তিস্তা পার জুড়ে যে মেগা প্রকল্প হওয়ার কথা ছিল এটা কিন্তু দীর্ঘদিন ধরেই হওয়ার কথা কিন্তু হয়নি। এই কারণে তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি করে যে এই প্রকল্প যাতে দ্রুত বাস্তবায়ন হয়। আমরা এ বিষয়ে একজন কৃষক দলের নেতার সাথে কথা বলবো, তিনি কি বলেন এই বিষয়টি জানবো। আসলে আপনারা যে 48 ঘন্টা ধরে কর্মসূচি পালন করছেন, এতে আপনার দাবি যদি বাস্তবায়িত না হয় তাহলে আপনারা কি করতে পারেন? জাগো ভাই তিস্তা বাছাই। আমার জাতীয়তাবাদী কৃষক দল নীলফামারী জেলা জলঢাকা উপজেলার সভাপতি হিসেবে আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে 48 ঘন্টা যে কর্মসূচি ঘোষণা করেছেন, এর অংশ হিসাবে আমরা ডালিয়া পয়েন্টে আমরা গতকাল থেকে আমরা রাত্রি যাপন করেছি এবং আমরা 48 ঘন্টার যে কর্মসূচি আমরা তিস্তা বাঁচাও বাংলাদেশের এই তিস্তার বিগত দিনে যে সরকার ছিল এই সরকার ভারতের সঙ্গে তারা দাবি দাবা করে এগুলা আদায় করতে পারে নাই। আমাদের উত্তরাঞ্চলের মানুষ তারা জীবনযাপন করতেছে, আমাদের তিস্তা মরে গেছে। আমরা এই আন্দোলন যে কোনো মূল্যে আমরা সফল করব। এই আসলে আপনি শুনছিলেন এই নেতা বলছিল যে আন্দোলন যে কোনো মূল্যে তারা সফল করতে চায়। এছাড়াও আমরা বিভিন্ন নেতাকর্মীর সাথে শুনেছি যদি আন্দোলনে মেগা প্রকল্প বা আইন ভারত পানি না দেয় তাহলে এই আন্দোলন আরো বেগবান হবে, তারা ভারতের দিকে অগ্রসর হবে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। রক্তিম। নূর আলম বাবু, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের নীলফামারী থেকে নূর আলম বাবু তিস্তা আন্দোলনের খবর জানাচ্ছিলেন। তিস্তার জলাধারে থাকা পানিতেই 55,000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করতে চাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে তিস্তার কমান্ড এরিয়ার ছোট বড় সব খালে পানি ছাড়া হয়েছে। আনন্দে বোরো ধানের চারা রোপণ করছেন চাষিরা। নীলফামারী প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পানিতে টইটুম্বুর, তিস্তার সেকেন্ডারি ও টার্সিয়ারি সহ ছোট বড় সব খাল। এই পানিতেই উত্তরের জেলা রংপুর, দিনাজপুর ও নীলফামারীর 12 উপজেলার 55,000 হেক্টর জমি পাবে সেচ সুবিধা। এরই মধ্যে রোপণ করা হচ্ছে বুড়োর চারা। ক্যানেলে পানি ছাড়ছে, এখন আমাদের কৃষকের খুব উপকার হবে। কেন এখন এই পানি দিয়ে আমরা সেচ গাঁথতে পারবো। এই তিস্তা আসাতে এই এলাকাতে পকড়ত পানি আছে, 1 নম্বর কথা আছে পকড়ত পানি আছে, লেয়ারটা বুড়ত পাইছি। আমরা শস্য আবাদ করতে পারি, আলুতেও দিতে পারি এবং পানি উন্নয়ন বোর্ড বলছে চলতি মৌসুমে তিস্তার কমান্ড এলাকায় গত বছরের চেয়ে 10,000 হেক্টর বেশি জমি সেচ সুবিধা পাচ্ছে। ছোট বড় সব খাল পুনঃখনন ও সংস্কার হলে 1,04,000 হেক্টর জমিতে মিলবে এই সেচ সুবিধা। আশা করছি যে আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা 1,04,000 হেক্টর জমিতে সেচ সুবিধা প্রদান করে সেটা আমরা অর্জন করতে পারবো। ব্যাপক প্রশংসনীয় একটা প্রকল্প। সব মিলিয়ে আমাদের 766 কিলোমিটার সেচ খাল রয়েছে। প্রাকৃতিক সার সমৃদ্ধ পানি হওয়ার কারণে যে আপনার কৃত্রিম সার যেটি কৃষকরা ব্যবহার করে থাকেন সেটির ব্যবহার কিন্তু এখানে তুলনামূলক কম করতে হয়। এই পানির একটি অংশ আন্ডারগ্রাউন্ডে চলে যায় এবং কিছু অংশ ইভাপোরেশনের উপরে চলে যায়। আন্ডারগ্রাউন্ডে যে পানিটি যায় সেটি কিন্তু পরবর্তীতে আমরা আবার টিউবওয়েলের মাধ্যমে খাবার পানি হিসেবে ব্যবহার করি। এই প্রকল্প শুধু কৃষকের সেচ সুবিধাই দিচ্ছে না, উপরন্তু এই এলাকার প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চলতি মৌসুমে 55,000 হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা গেলে সরকারের সাশ্রয় হবে 8 থেকে 10 কোটি টাকার ডিজেল ও সার। সাশ্রয়ী এই জ্বালানি দিয়ে অতিরিক্ত 26,000 মেট্রিক টন ধান উৎপাদন সম্ভব বলেও জানান কর্মকর্তারা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, যতদিন প্রয়োজন অপারেশন ডেভিল হান্ট চলবে। জেলা প্রশাসকদের সম্মেলনে কথা বলেন তিনি। আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। এটা সব লেভেলে থেকে কমে আনতে হবে। এই জন্য আমি আপনাদেরও সাহায্য এবং সহযোগিতা চাই। আইন শৃঙ্খলা উন্নতির জন্যই তো আমরা এই যে একটা অপারেশন চালাচ্ছি ডেভিল হান্ট, এটা তো আপনারা জানেন এবং আপনারা এই থেকে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই। এদিকে জেলা প্রশাসকরা অপকর্মের সাথে জড়িত ছিলেন অভিযোগ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, দেশের মানুষকে নিপীড়নের জন্য স্বৈরাচারী হাসিনা সরকার তাদের ব্যবহার করেছে। বিগত সরকারের আমলে আমাদের ডিসিরা, দেশের সবচেয়ে মেধাবী মানুষরা ডিসি হিসাবে কাজ করেন বা প্রশাসনে আসেন কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে। এত বড় রাষ্ট্রের একটা রিসোর্সকে গত ফ্যাসিস্ট রেজিম জনগণকে অত্যাচার করার জন্য, নিপীড়ন করার জন্য এবং তাদের অপকর্ম জায়েজ করার জন্য ব্যবহার করা হয়েছিল। তো আমার ওনাদের সাথে ইন্টারাকশন সে শুধু মনে হয় যে এটাকে আমরা যদি পজিটিভলি কাজে লাগাই, জনগণের সেবা করার জন্য, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করার জন্য, ভূমি ব্যবস্থাপনার জন্য, স্বাস্থ্য শিক্ষা সেবা প্রদান করার জন্য ওই ক্যাপাবিলিটি ওনাদের আছে। দর্শক, 3 দিন ধরে জেলা প্রশাসক সম্মেলন চলছে। সেই জেলা প্রশাসক সম্মেলনে আছেন সহকর্মী তহিদুর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তহিদ, জেলা প্রশাসন সম্মেলনে আর কি উল্লেখযোগ্য আর কি পদক্ষেপ নেওয়া হচ্ছে বা কি আরো বিষয়ে তুলে উঠে আসছে একটু আমাদের জানান। রক্তিম, আপনাকে ধন্যবাদ। আসলে 3 দিন ব্যাপী যে জেলা সম্মেলন, জেলা প্রশাসকদের যে সম্মেলন হচ্ছে, সেই সম্মেলনের আজকে 3য় দিন অর্থাৎ শেষ দিন। সেই হিসেবে দিনে সকাল 9টা থেকে অনেকগুলো সেশন শুরু হয়েছে। প্রত্যেকটি সেশনে সরকারের উপদেষ্টা কিংবা উপদেষ্টা পদমর্যাদার বিভিন্ন কর্মকর্তারা এসেছেন। তারা ডিসিদের নানা কথা শুনেছেন। ডিসিরা আসলে বিভিন্ন পরামর্শ দিয়েছেন, তাদের সমস্যার কথা তুলে ধরেছেন। যেমন সকাল 9টায় বিশেষ সহকারী প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী তিনি নানা দেশের আইন শৃঙ্খলার কথা বলেছেন যে পার্বত্য চট্টগ্রামে যে কুকিচিনের যে ষড়যন্ত্র হচ্ছে সেই কথা বলেছেন। সারা দেশে যে আইন শৃঙ্খলার কিছুটা অবনতির কথা তিনি বলেছিলেন, তবে এখন উন্নতির দিকে যাচ্ছে বলেও বলেছেন। এরপরে গণশিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা তিনি ডাক্তার বিধান রায় তিনি এসেছিলেন। তিনি বলেছেন যে এই পর্যন্ত কী পরিমাণ বই দেয়া হয়েছে। গতকাল পর্যন্ত 85% প্রাইমারি স্কুলের বই দেওয়া হয়েছে এবং চলমান যে প্রাথমিক বিদ্যালয়ের যে কিছু শিক্ষক যারা বাতিল হয়েছে, নিয়োগ বাতিল হয়েছে, তাদের বিষয়ে কথা বলেছেন এটি আদালতের বিষয়, আদালত যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত তারা মেনে নেবেন। এবং সর্বশেষ এসেছেন যে আসিফ মাহমুদ, যিনি স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা, তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন, যেটি আসলে সাম্প্রতিক সময়ে খুব আলোচিত বিষয়, যে নির্বাচন জাতীয় নির্বাচন আগে না স্থানীয় নির্বাচন আগে। তিনি কিছু প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেছেন যে স্থানীয় প্রশাসকরা নানাভাবে তাদের অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে সমস্যায় আছে, অতিরিক্ত কাজ করতে তাদের হিমশিম হচ্ছে। সেই কারণে তিনি অভিমত দিয়েছেন ব্যক্তিগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তার মন্ত্রণালয় উপকৃত হবে, তবে সার্বিকভাবে এই সিদ্ধান্ত হবে পুরো উপদেষ্টা পরিষদ যে সিদ্ধান্ত নেবে এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে সেটি চূড়ান্ত বলে মনে করছেন। তো রক্তিম, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ তহিদ। জেলা প্রশাসক সম্মেলন থেকে তহিদুর রহমান জানাচ্ছিলেন সেখানকার নানা বিষয়াদি। বাংলাদেশের ছাত্র জনতা অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন। প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বিচার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, এপ্রিলে বিমস্টেক সম্মেলনে দুদেশের সরকার প্রধানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে আগস্টে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশ ও ভারতের সম্পর্কে টানাপোড়েন শুরু। তবে এই অনিশ্চয়তার সম্পর্ক চায় না বাংলাদেশ। সোমবার ওমানের মাস্কাটে 8ম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে ভারতীয় সংবাদ মাধ্যম ইওনকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এমনটাই জানান। বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মেনে নেয় দুদেশের সম্পর্কের জন্য ইতিবাচক হবে।
the change that took place in July, August, threw up some uncertainties about the relations. Let us accept the reality that what has happened, follow each other's requirements and go ahead with improving relations. একই দিন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ও ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তৌহিদ হোসেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন তিনি। জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে। প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফেরত আনতে শুরু হয়েছে বিচার প্রক্রিয়া। এ সময় ভারতে থাকাকালে শেখ হাসিনা যাতে কোনো উত্তেজনা সৃষ্টিকারী ও মিথ্যা বক্তব্য না দেন সেজন্য বিধিনিষেধ আরোপের অনুরোধ জানান তৌহিদ হোসেন। When she is staying in India, she keeps quiet and allows things to settle down, both for Bangladesh and for our relations. বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বর্তমান সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে নিরাপত্তা ইস্যুতে ভারতের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেন উপদেষ্টা। I don't see any reason why Indian security should be jeopardized because of that, because we are not going to do anything. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের বিষয়টি ভারতের একান্ত ব্যাপার উল্লেখ করে বাংলাদেশ ট্রাম্পের নীতির সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করবে বলে জানান। If there is any change in US policy, we will of course try to adjust to that and ensure that the maximum benefits we can derive out of that relation. এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিমস্টেক সম্মেলনে ইউনুস মোদির বৈঠকের সম্ভাবনা নিয়েও কথা বলেন। So there is an opportunity for the two of them to meet. এছাড়া সাক্ষাৎকারে সংখ্যালঘু ইস্যু, সীমান্ত হত্যা ও আদানি বিদ্যুৎ প্রকল্প নিয়েও কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। রাজধানীর উত্তরায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বখাটেরা। এই ঘটনায় জড়িত 5 জনের মধ্যে 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত দম্পতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত সিরাত আল মুস্তাকিমের রিপোর্টে। উত্তরা 7 নম্বর সেক্টর, রাত আনুমানিক 10:30। কয়েকজন বখাটে মোটরসাইকেলে করে বেপরোয়াভাবে চলার সময় এক রিকশাকে ধাক্কা দিলে প্রতিবাদ জানান অন্য মোটরসাইকেলে থাকা দম্পতি মেহবুল হাসান ও নাসিম ইফতি। বাগবিতান্ডার এক পর্যায়ে ওই দম্পতিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে বখাটেরা। পরে বখাটেদের গণপিটুনি দেয় সাধারণ জনগণ। এই দৃশ্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত 2 জন রবি রায় ও মোবারক হোসেনকে গ্রেফতার করে। পুলিশ বলছে, তর্ক বিতর্কের এক পর্যায়ে বখাটেরা অন্য সহযোগীদের খবর দিলে তারাই অস্ত্র নিয়ে আসে। ঘটনায় জড়িত 5 জনের বাকি 3 জনকে গ্রেফতার করতে অভিযান চলছে। ইতিমধ্যে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 5 জন ছিল তারা, প্রথম 3 জন, পরে 2 জন এসে যোগ দেয়। এদের মধ্যে আমরা 2 জনকে আটক করতে সক্ষম হয়েছি। প্রতিবাদ করে এবং অপরাধীদের একজনকে কলার ধরে। মূলত সূত্র এটা নিয়েই তখন তাদের মধ্যে একজন ফোন করে তাদের সহপাঠীদের সংবাদ দেয়। সহপাঠী আরও 2 জন 2টা ধারালো দেশি অস্ত্র এনে এই ঝগড়াঝাটি অবস্থায় তাদের স্বামী স্ত্রীকে কোপ দেয়। এটা একদম একটা বিচ্ছিন্ন ঘটনা, কারণ এটা কোনো উদ্দেশ্যপ্রণীতভাবে এই অপরাধটা ঘটে নাই। আহত দম্পতি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি দুপুরের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। 1 মাসের মধ্যে শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত, বললেন চিফ প্রসিকিউটর। তিস্তা বাঁচাই স্লোগানে মুখর নদীর 2 পাড়, পদযাত্রায় জনতার ঢল। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে, ডেভিল হান্ট অভিযান চলবে, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।